স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ভৌত বিজ্ঞানের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন মানে চ্যাপ্টার নম্বর 8.4 এর ভিডিও নম্বর 6 বা ষষ্ঠ পর্বের ভিডিও। তো এর ঠিক আগের ভিডিওতে মানে 5 নম্বর ভিডিওতে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসের সমস্ত রকম ভৌত ধর্ম এবং পরীক্ষাগারের প্রস্তুতি এবং সবশেষে ক্ষিপ যন্ত্রের প্রস্তুতি সম্বন্ধে পড়েছিলাম। আজকের ভিডিওতে আমরা H2S এর রাসায়নিক ধর্ম সম্বন্ধে পড়ব এবং সেই সঙ্গে এই সংক্রান্ত যত রকম প্রশ্ন আছে সমস্ত রকম প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই যারা এখনো খাতা পেন নিয়ে রেডি হওনি তারা অবশ্যই খাতা পেন নিয়ে চলে এসো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই সংক্রান্ত যত প্রশ্ন আছে সমস্ত কিছু আমি আলোচনা করে দেব। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের সম্পূর্ণ এই অংশটা কমপ্লিট হয়ে যাবে পড়া। দেখো, তো প্রথমে আসছে দহন ধর্ম। তো এটা প্রশ্ন আকারে পড়ছি আমরা, H2S কি দাহ্য না দহনের সহায়ক, মানে H2S কি নিজে জ্বলে না অন্যকে জ্বলতে সাহায্য করে, না দুটোই করে। তার উত্তর হচ্ছে H2S কিন্তু দাহ্য কিন্তু দহনের সহায়ক নয়, মানে H2S নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে কিন্তু সাহায্য করে না। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন গেল। এবার যদি 2 নম্বরের প্রশ্ন দেয় যে এটা ব্যাখ্যা করো বা দেখাও যে H2S দাহ্য কিন্তু দহনের সহায়ক নয়, যদি এই ধরনের প্রশ্ন করে, মানে যদি 2 নম্বর থাকে তাহলে কিন্তু এইটুকুটা বলার পরে বাকি অংশটা বলতে হবে। বাকি অংশটা কি বলবো, যে একটা H2S পূর্ণ গ্যাস জারের মধ্যে যদি একটা জ্বলন্ত পাটকাঠি মানে একটা পাটকাঠি জ্বালিয়ে আমরা নিয়ে যাই তাহলে দেখবো পাটকাঠিটা কিন্তু নিভে যাবে কিন্তু গ্যাসটা নীল শিখা সহ জ্বলতে থাকবে। ঠিক আছে, তার মানে যেহেতু H2S নিজে জ্বলে সেজন্য H2S গ্যাসটা নীল শিখা সহ জ্বলতে থাকে কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করে না। সেই জন্য পাটকাঠিটা যেটা জ্বলছিল, যেহেতু পাটকাঠিটা হচ্ছে ভিতরে শুধুমাত্র H2S গ্যাস আছে আর H2S গ্যাস যেহেতু অন্যকে জ্বালাতে সাহায্য করে না সেই জন্য পাটকাঠিটা নিভে যাবে। ঠিক আছে, এর দ্বারা প্রমাণিত হয় যে H2S দাহ্য কিন্তু দহনের সহায়ক নয়। এটা 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। আর 1 নম্বরের বলে শুধু এটুকুটা বলতে হবে, দাহ্য কিন্তু দহনের সহায়ক নয়। আর এখান থেকে আরেকটা তথ্য আমরা পেলাম যে H2S গ্যাস কিন্তু নীল শিখা সহ জ্বলে, এটাও কিন্তু অনেক সময় শর্ট প্রশ্ন দেয়। যেমন এমনই আমরা জেনেছিলাম যে হলুদ শিখা সহ জ্বলে কিন্তু H2S কিন্তু নীল শিখা সহ জ্বলে। এখান থেকে 3টে প্রশ্ন হলো। ঠিক আছে, আচ্ছা এবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, এটা দহন ধর্মের অন্তর্গতই। দেখো, এবার H2S যেহেতু দাহ্য সেই জন্য বায়ুতে বা অক্সিজেনে H2S কিন্তু নীল শিখা সহ জ্বলবে। ঠিক আছে, এবার কি উৎপন্ন হবে মানে উৎপন্ন পদার্থ কি হবে সেটা কিন্তু অক্সিজেনের পরিমাণের উপর নির্ভর করবে। যদি অক্সিজেন কম থাকে, আচ্ছা আগে দেখে নিই আমরা। দেখো, সামান্য অক্সিজেন বা বায়ুর মধ্যে মানে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে তাহলে কি করবে, H2S সেই বায়ু বা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নিজে নীল শিখা সহ জ্বলবে এবং জ্বলার ফলে কি উৎপন্ন করবে, জলীয় বাষ্প ও হলুদ বর্ণের সালফারের অধক্ষেপ উৎপন্ন করবে। ঠিক আছে, তার মানে এটা ইকুয়েশনটা কি হবে, H2S এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, অক্সিজেন কি আছে কম পরিমাণে বা অক্সিজেন নিয়ন্ত্রিত পরিমাণে আছে। ঠিক আছে, কম পরিমাণে বা যদি নিয়ন্ত্রিত পরিমাণে থাকে তাহলে কি হবে, তাহলে H2S গ্যাসটা নীল শিখা সহ জ্বলবে এবং এর ফলে কি হবে, জলীয় বাষ্প সংকেত কি H2। আচ্ছা, আর কি উৎপন্ন হবে, সালফারের অধক্ষেপ। এই যে অধক্ষেপ সাইন হচ্ছে নিচের দিকে অ্যারো, আর এটা কেমন হবে, হলুদ বর্ণের। ঠিক আছে, আচ্ছা কিন্তু যদি অক্সিজেন বা বায়ুর পরিমাণ বেশি থাকে বা আমরা যদি বাহ্যিকভাবে বেশি পরিমাণ অক্সিজেনের সঙ্গে বা বায়ুর সঙ্গে H2S এর বিক্রিয়া ঘটায় তাহলে কি হবে, তাহলে H2S যে নীল শিখা সহ জ্বলে ওরকম জ্বলতে থাকবে। আচ্ছা, এবার কিন্তু জলীয় বাষ্প উৎপন্ন হবে, তার সঙ্গে আরেকটা পদার্থ উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড বা SO2 উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা কি লিখবো, 2H2S, এখানে অক্সিজেন কম ছিল বলে এখন অক্সিজেন দিয়েছিলাম, এবার যেহেতু অক্সিজেন বেশি আছে আমরা বেশি অক্সিজেন দিব, ধরো 3 অণু অক্সিজেন দিলাম, তাহলে অক্সিজেন কি হয়ে গেল, বেশি পরিমাণে, ব্র্যাকেটে লিখতেই পারি বেশি পরিমাণে অক্সিজেন। তাহলে এবার কি উৎপন্ন হবে, জলীয় বাষ্প 2H2O প্লাস কি উৎপন্ন হবে, প্লাস উৎপন্ন হবে সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, সালফার ডাই অক্সাইড গ্যাস সেই জন্য উপর দিকে অ্যারো দিতে পারি বা পাশে জি ব্র্যাকেটের মধ্যে জি লিখে দিতে পারি। তার মানে বোঝা গেল ব্যাপারটা যে অক্সিজেনের সঙ্গে কিন্তু H2S এর বিক্রিয়া 2 রকম হতে পারে। একটা কম পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হলে কি হবে, সালফারের অধক্ষেপ উৎপন্ন হবে, কিন্তু যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাহলে হচ্ছে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। বা এরকম বলতে পারি যে যদি নিয়ন্ত্রিত পরিমাণ অক্সিজেন থাকে তাহলে কি উৎপন্ন হবে, সালফারের অধক্ষেপ। আর যদি অনিয়ন্ত্রিত পরিমাণ অক্সিজেন থাকে, অনিয়ন্ত্রিত মানে হচ্ছে বেশি পরিমাণ, তার ফলে কি উৎপন্ন হবে, সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, এবার বলো যে সাধারণ অবস্থায় বা বায়ুতে কেমন উৎপন্ন হবে।
সাধারণ অবস্থায় বা বায়ুতে কোন বিক্রিয়া হবে। তো সাধারণ অবস্থায় কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক বা আমাদের যে হচ্ছে আমাদের আশেপাশের অঞ্চলে মানে আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন কিন্তু খুব বেশি পরিমাণে থাকে তা নয়, কারণ শহর অঞ্চলে কিন্তু জনবসতি অনেক বেশি। সেই জন্য যদি সাধারণ পরিবেশে বলে তাহলে কিন্তু এই বিক্রিয়াটা হবে বা প্রথম অংশটা হবে, সালফারের অধক্ষেপ উৎপন্ন হবে। আর এটা কখন হবে? যদি আমরা অনেক বেশি পরিমাণ অক্সিজেন থাকে বা যদি কৃত্রিম ভাবে সৃষ্টি করতে পারি তাহলে এটা হবে, কিন্তু সাধারণ অবস্থায় কিন্তু সালফারের অধক্ষেপ উৎপন্ন হবে। ঠিক আছে, এবার এর সঙ্গে রিলেটেড একটা প্রশ্ন দেয় যে H2S গোলা জল অনেকক্ষণ বায়ুতে উন্মুক্ত বা খোলা অবস্থায় রাখলে ঘোলা হয়ে যায় কেন? মানে হচ্ছে যে যদি জলের মধ্যে H2S বা হাইড্রোজেন সালফেট গ্যাস গুলে দেওয়া হয় বা দ্রবীভূত করে দেওয়া হয়, আমরা জানি ঠান্ডা জলে কিন্তু H2S দ্রবীভূত হয়, তাই জলের মধ্যে যদি H2S মিশিয়ে দেওয়া হয় বা দ্রবীভূত করে দেওয়া হয় এবং সেই জলকে যদি কিছুক্ষণ বা অনেকটা সময় হচ্ছে বায়ুতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেই জলটা ঘোলা হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে জলে দ্রবীভূত H2S বাতাসের অক্সিজেন দ্বারা আংশিকভাবে জারিত হয়ে কি করবে? জলে অদ্রাব্য সালফার উৎপন্ন করে, যা অধক্ষেপ আকারে পাত্রের মধ্যে থেকে যায়, তাই জলটিও ঘোলা হয়ে যায়। ইকুয়েশন কোনটা হবে? প্রথমেরটা। ঠিক আছে, যেটা এখনই পড়লাম আমরা, যে যেহেতু H2S কি করে অল্প পরিমাণ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে হলুদ বর্ণের সালফারের অধক্ষেপ উৎপন্ন করে। তো অধক্ষেপ মানেই হচ্ছে অদ্রাব্য। তার ফলে প্রথমে জলের মধ্যে কি ছিল? গ্যাসটা দ্রবীভূত হয়েছিল, কিন্তু যখন বিক্রিয়া হলো তখন কি হলো? হলুদ বর্ণের সালফারের অধক্ষেপ উৎপন্ন হলো। এই অধক্ষেপ উৎপন্ন হওয়া মানে কি? অধক্ষেপ মানেই হচ্ছে সেটা অদ্রাব্য, দ্রবীভূত হবে না। তার ফলে কি হবে? সালফারটা জলের মধ্যে যেহেতু দ্রবীভূত হবে না, নিচে থিতিয়ে পড়বে, তার ফলে উপরের জলটা কি হয়ে যাবে? সম্পূর্ণ জলটা ঘোলা হয়ে যাবে, এই জন্য কিন্তু ঘোলা হয়ে যায়। তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। এবার দেখো খুবই ইম্পর্টেন্ট অ্যাসিড ধর্ম, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমি প্রথমে পুরো ব্যাপারটা বুঝিয়ে নিয়ে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমে হচ্ছে যেটা আমরা ভৌত ধর্মের সময় বলেছিলাম যে H2S একটি আম্লিক গ্যাস। তো এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে একটি আম্লিক গ্যাসের উদাহরণ দাও, তাহলে H2S বলতে পারবে, হাইড্রোজেন সালফেট বলতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলে যে H2S একটি আম্লিক গ্যাস কেন বা H2S আম্লিক গ্যাস বলা হয় কেন, ব্যাখ্যা করো, তখন তার জন্য কিন্তু এইটুকু অংশটা লিখতে পারো যে H2S এর জলীয় দ্রবণ মৃদু অ্যাসিড ধর্মী, তাই H2S নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করে এবং ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। তাই H2S একটি আম্লিক প্রকৃতির গ্যাস। কারণ আমরা জানি যে অ্যাসিড কি করে? অ্যাসিড সবসময় নীল লিটমাসকে লাল করে, আর অ্যাসিড কি করে? ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তো যেহেতু H2S এর দুটো ধর্মই দেখা যাচ্ছে, সেই জন্য H2S হচ্ছে একটা আম্লিক প্রকৃতির গ্যাস। আচ্ছা এবার প্রশ্ন আসতে পারে, কারণ এই প্রশ্নটা কি হলো যে H2S একটি আম্লিক গ্যাস কেন, ব্যাখ্যা করো, বা H2S কে মৃদু অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে এটুকু পর্যন্ত হয়ে গেল, ইকুয়েশনটাও দিতে হবে। আচ্ছা এবার এখান থেকে আরেকটা প্রশ্ন দিতে পারে যে H2S কে অ্যাসিড বলার পিছনে রাসায়নিক বিক্রিয়া দেখা। তাহলে কি বলবো? আমরা কি জানি, তোমরা ক্লাস 9-এ পড়েছো অ্যাসিড ক্ষার চ্যাপ্টারে, যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র H+ বা H3O+ আয়ন উৎপন্ন করে তারাই অ্যাসিড, আরেনিয়াসের মতবাদ অনুযায়ী। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে H2S কি হচ্ছে? জলীয় দ্রবণে প্রথমে H+ আর HS- এই দুটো আয়নে বিয়োজিত হচ্ছে। এবার এই H+ আয়নটা কি করছে? H+ আয়নটা জলের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি করছে? H3O+ মানে হাইড্রোক্সোনিয়াম আয়ন আর HS- উৎপন্ন করছে। এবার যে HS- যেটা হচ্ছে থেকে যাচ্ছে সেটা কিন্তু আবার বিয়োজিত হয়ে জলের সঙ্গে বিক্রিয়া করে H3O+ বা হাইড্রোক্সোনিয়াম আয়ন উৎপন্ন করছে। ঠিক আছে, তাই যেহেতু H2S জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র H3O+ আয়ন উৎপন্ন করছে, তাই H2S কিন্তু একটা অ্যাসিড। কিন্তু কি ধরনের অ্যাসিড? মৃদু অ্যাসিড। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তিনটা প্রশ্ন হলো, একটা H2S কি ধরনের গ্যাস বা একটি আম্লিক গ্যাসের উদাহরণ দাও, একটা কেন বলা হয়, তার জন্য কিন্তু এই পুরো ইকুয়েশনটাই লিখতে পারো। আর যদি বলে যে হচ্ছে H2S কে অ্যাসিড বলার পিছনে যুক্তি কি, বিক্রিয়া সহ দেখাও, ওটাও একই রকমই প্রশ্ন একটা, তাহলে কিন্তু এই পয়েন্টটা উল্লেখ করবে যে H2S জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র H3O+ আয়ন উৎপন্ন করে, তাই আরেনিয়াসের মতবাদ অনুযায়ী H2S একটি অ্যাসিড। ঠিক আছে, আর এটা 2 নম্বরের জন্য দিলে, ব্যাখ্যাটা দিলে তুমি ইকুয়েশনটা অবশ্যই লিখতে পারো। ঠিক আছে, যদি ইকুয়েশনটা খুব অসুবিধা হয় তাহলে শুধুমাত্র যে মিডিলের ইকুয়েশন, এই ইকুয়েশনটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, আর সম্ভব হলে সবগুলোই দেখানোর চেষ্টা করো। ক্লিয়ার? আচ্ছা এবার যদি বলে যে H2S এর হচ্ছে কি ধরনের অ্যাসিড। ঠিক আছে, তোমরা যেমন ক্লাস 9-এ অ্যাসিডের অনেক রকম ভাগ পড়েছিলে, কি ধরনের অ্যাসিড, তো তার জন্য উত্তর হচ্ছে এইটা, যে H2S হলো অতি মৃদু দ্বিক্ষারীয় হাইড্রাসিড। হাইড্রাসিড আর আচ্ছা তোমরা
অ্যাসিডের অনেক রকম ভাগ পড়েছিলে, তার মধ্যে একরকম পড়েছিলে অক্সি অ্যাসিড আর হাইড্রাসিড। তো হাইড্রোজেনের মধ্যে তো অ্যাসিডের মধ্যে তো হাইড্রোজেন থাকবেই, যদি কোনো অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকে তাহলে তাকে আমরা বলি অক্সি অ্যাসিড। যেমন H2SO4 এর মধ্যে কিন্তু অক্সিজেন আছে, হাইড্রোজেন তো থাকবেই, তার সঙ্গে অক্সিজেনও আছে, তাই H2SO4 হচ্ছে একটা অক্সি অ্যাসিড। ঠিক আছে, H2SO4 হচ্ছে অক্সি অ্যাসিড, কারণ এর মধ্যে হাইড্রোজেনের পাশাপাশি অক্সিজেন পরমাণু আছে। বা HNO3 তোমাদের পরিচিত অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডটাও কিন্তু অক্সি অ্যাসিড। কিন্তু হাইড্রাসিড কোনগুলো? যে সমস্ত অ্যাসিডে অক্সিজেন থাকে না তারাই হচ্ছে হাইড্রাসিড। ঠিক আছে, মানে হাইড্রোজেন যুক্ত অ্যাসিড, শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত অ্যাসিড। তো H2S এর মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনই আছে, তাই এটা হচ্ছে হাইড্রাসিড। আচ্ছা, এবার যে দ্বিক্ষারীয়, দ্বিক্ষারীয় এর কথাটার মানে কি? দ্বিক্ষারীয় এর কথাটার মানে হচ্ছে এই যেখানে লিখেছি ক্ষারগ্রাহিতা 2। ঠিক আছে, দ্বিক্ষারীয় কথাটার মানেই হচ্ছে ক্ষারগ্রাহিতা 2। ক্ষারগ্রাহিতা কাকে বলে? তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, হয়তো ভুলে গিয়েছো, আমি একবার বলে দিচ্ছি। ক্ষারগ্রাহিতা কাকে বলে? কোন অ্যাসিডের একটা অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে। আবার বলছি, ক্ষারগ্রাহিতা কাকে বলে? কোন অ্যাসিডের একটি অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে সেই সংখ্যাকে বলা হয় সে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। তো H2S এর সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি যে H2S এর মধ্যে প্রতিস্থাপনযোগ্য দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাই H2S এর ক্ষারগ্রাহিতা 2। বা আরেকটা ভাবে বলা যায় যে কোনো অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যতগুলো H+ আয়ন উৎপন্ন করে সেটাই হচ্ছে তার ক্ষারগ্রাহিতা। যেমন H2S জলীয় দ্রবণে বিয়োজিত হলে কি হবে? দুটো H+ আয়ন উৎপন্ন করবে, সেই জন্য H2S এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। ঠিক আছে, তো যে কোনো একটা ভাবে তোমরা অবশ্যই এখনই নোট ডাউন করে নাও। তো দ্বিক্ষারীয় কথাটার মানেই হচ্ছে ক্ষারগ্রাহিতা 2। তো এবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া চলে আসছে। ঠিক আছে, এবার এখান থেকে একটা প্রশ্ন করা হয় যে H2S কত রকমের লবণ উৎপন্ন করতে পারে? তো তার উত্তর হবে H2S 2 রকমের লবণ উৎপন্ন করতে পারে। কি কি? একটা হচ্ছে অ্যাসিড লবণ বা আম্লিক লবণ, আর একটা হচ্ছে শমিত লবণ বা নরমাল লবণ। এর পেছনে কারণ কি? যদি কারণ জিজ্ঞাসা করে যে H2S কত রকমের লবণ উৎপন্ন করতে পারে এবং কেন, তাহলে বলবে H2S 2 রকম লবণ উৎপন্ন করতে পারে। কি কি? অ্যাসিড লবণ আর শমিত লবণ। কেন উৎপন্ন করতে পারে? তার কারণ হচ্ছে ক্ষারগ্রাহিতা 2। যেহেতু H2S এর ক্ষারগ্রাহিতা 2, সেই জন্য H2S ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে 2 রকম লবণ উৎপন্ন করতে পারে, অ্যাসিড লবণ বা আম্লিক লবণ, আর একটা হচ্ছে শমিত লবণ বা নরমাল লবণ। ঠিক আছে, এবার ইকুয়েশন গুলো দেখি। এটা দেখো, H2S কি করবে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে। তো NaOH হচ্ছে মোস্ট কমন একটা তোমাদের পরিচিত ক্ষার, আর তোমাদের সিলেবাসে এই ইকুয়েশনটা আছে, এটা লিখছি। এবার কি হবে দেখো, NaHS প্লাস কি হয়ে যাবে? H2O। তো অবশ্যই যেহেতু H2S একটা আম্লিক গ্যাস, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন হবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এবার কি হচ্ছে দেখো ব্যাপারটা, H2S এর মধ্যে দুটো হাইড্রোজেন ছিল। এবার কি হলো এখানটায়, এই H2S টাকে যদি ভেঙে লিখি তাহলে কি হবে? H+ আর HS-। ঠিক আছে, এবার এই প্লাসটা কি করলো, এই H+ কি করলো? OH- এর সঙ্গে বিক্রিয়া করলো। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। H2S এটাকে ভাঙলে কি পাবো? H+ আর HS-। ঠিক আছে, এবার আমি বিক্রিয়ার সময় কিভাবে বলেছিলাম যে প্লাসটা এর মাইনাসের সঙ্গে বিক্রিয়া করবে, এর মাইনাসটা প্লাসের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে এখানে H+টা কার সঙ্গে বিক্রিয়া করলো? OH- এর সঙ্গে। দেখি উৎপন্ন হয়ে গেল জল। ঠিক আছে, আচ্ছা এবার এখানে মাইনাস হিসেবে কি পাচ্ছিল? HS-। HS- কার সঙ্গে বিক্রিয়া করবে? সোডিয়াম প্লাস হয় Na+, তাই HS- কি করবে? Na+ এর সঙ্গে বিক্রিয়া করে, তার ফলে কি হবে? NaHS, সোডিয়াম বাইসালফাইড বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। এবার এখানে যেটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে যে দেখো H2S এর মধ্যে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন ছিল, যার জন্য এর ক্ষারগ্রাহিতা 2 হয়েছে। এবার এই দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের মধ্যে সোডিয়াম কি করেছে? একটার সঙ্গে বিক্রিয়া করেছে, কিন্তু একটা কিন্তু থেকে গেছে। তো এই ব্যাপারটাকে আমরা কি বলি? যে H2S এর দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, কিন্তু একটা হাইড্রোজেন থেকে গিয়েছে। মানে NaHS এখানে দেখো একটা কিন্তু হাইড্রোজেন থেকে গেছে, তার মানে H2S এর মধ্যে যে দুটো হাইড্রোজেন ছিল তার একটা কিন্তু প্রতিস্থাপিত হতে পারেনি। এটাকে আমরা বলি আংশিক প্রতিস্থাপন। এটাকে আমরা কি বলি? আংশিক প্রতিস্থাপন। যদি কোনো অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন হয়, উৎপন্ন লবণে যদি তার কোনো একটা অবশিষ্ট থেকে যায়, তাহলে তাকে আমরা বলি আংশিক প্রতিস্থাপন। আংশিক প্রতিস্থাপন হলে কি হয়? অ্যাসিড লবণ উৎপন্ন হয়। তাই যেহেতু সোডিয়াম বাইসালফাইড বা NaHS এর ক্ষেত্রে কি হয়েছে? আংশিক প্রতিস্থাপন হয়েছে, তাই এটা হচ্ছে একটা অ্যাসিড লবণের উদাহরণ। আচ্ছা, এবার একই রকম বিক্রিয়া আমরা বলতে পারি H2S
প্লাস NaOH। কিন্তু এখানে যদি আমি একটা 2 অণু দিয়ে দিই তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কি হবে, Na2S মানে হচ্ছে সোডিয়াম সালফাইড প্লাস কি হবে, প্লাস হয়ে যাবে 2 অণু জল। ঠিক আছে, এবার দেখো এবারও কিন্তু H2S এর সঙ্গে একই ক্ষারের বিক্রিয়া হয়েছে, NaOH এর বিক্রিয়া হয়েছে, লবণ আর জলে উৎপন্ন হয়েছে। কিন্তু এবার যে লবণটা উৎপন্ন হলো Na2S মানে সোডিয়াম বাইসালফাইড, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন পরমাণু নেই। তার মানে এক্ষেত্রে কি হয়েছে, যে H2S এর মধ্যে যে দুটো হাইড্রোজেন পরমাণু ছিল সেই দুটোই কিন্তু ক্ষার দ্বারা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়েছে। সেই জন্য উৎপন্ন লবণে একটা হাইড্রোজেন পরমাণু অবশিষ্ট নেই, দুটোই প্রতিস্থাপিত হয়েছে। এই ধরনের প্রতিস্থাপনকে আমরা কি বলি, সম্পূর্ণ প্রতিস্থাপন। আবার বলছি, H2S এর মধ্যে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ছিল, ক্ষার কি করেছে, এই দুটোকেই প্রতিস্থাপন করেছে, তার ফলে উৎপন্ন লবণের মধ্যে কিন্তু একটাও হচ্ছে হাইড্রোজেন পরমাণু নেই। এই ধরনের প্রতিস্থাপনকে আমরা বলি সম্পূর্ণ প্রতিস্থাপন। আর এই সম্পূর্ণ প্রতিস্থাপনের ফলে যে লবণ উৎপন্ন হয়, যেমন এখানে Na2S বা সোডিয়াম বাইসালফাইড লবণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা কি বলি, শমিত লবণ। শমিত লবণ বা নরমাল সল্ট। ঠিক আছে, আচ্ছা এবার শর্টকাট নিয়ম কি, যদি কোনো লবণের মধ্যে দেখো যে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, তাহলে ওটার বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে যে সেটা শমিত লবণ হবে। যেমন Na2S সোডিয়াম সালফাইড, এর মধ্যে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, তাই এটা হচ্ছে শমিত লবণ বা নরমাল সল্ট। আর যদি কোনো লবণের মধ্যে দেখো যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে সেটা কিন্তু অ্যাসিড লবণ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তো এইভাবে মনে রাখতে পারো, এটা অ্যাসিড লবণ কারণ এর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে, এটা শমিত লবণ তার কারণ এর মধ্যে হাইড্রোজেন পরমাণু নেই। আচ্ছা, যেখানে হাইড্রোজেন পরমাণু আছে সেখানে কি হবে, আংশিক প্রতিস্থাপন, আর যেখানে শমিত লবণ হবে সেখানে হচ্ছে সম্পূর্ণ প্রতিস্থাপন। ঠিক আছে, হাইড্রোজেন থাকলে আংশিক প্রতিস্থাপন, হাইড্রোজেন না থাকলে শমিত লবণ, সেক্ষেত্রে সম্পূর্ণ প্রতিস্থাপন। তাই এখান থেকে কি কি প্রশ্ন আছে আরেকবার বলে দিচ্ছি। H2S কি ধরনের গ্যাস, আম্লিক গ্যাস, এটা প্রশ্ন, বা একটি আম্লিক গ্যাসের উদাহরণ দাও, তখন H2S লিখতে পারবে। আচ্ছা, H2S কেন আম্লিক গ্যাস, সেটা হচ্ছে ব্যাখ্যাটা, তার জন্য ইকুয়েশনটা হচ্ছে এটা। আচ্ছা, এবার যদি বলে H2S হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে H2S একটি আম্লিক গ্যাস, তখন কিন্তু তোমাকে এটাই বলতে হবে যে H2S জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি করে, ক্যাটায়ন রূপে শুধুমাত্র H3O+ আয়ন উৎপন্ন করে, তাই H2S একটি আম্লিক গ্যাস। আচ্ছা, এবার H2S হচ্ছে কি ধরনের অ্যাসিড, তার সম্পূর্ণ পরিচয় হচ্ছে এটা, অতি মৃদু দ্বিক্ষারীয় হাইড্রাসিড। হাইড্রাসিড কেন, কারণ হচ্ছে H2S এর মধ্যে কোনো অক্সিজেন নেই, তাই H2S হচ্ছে হাইড্রাসিড। আর দ্বিক্ষারীয় কথার মানে হচ্ছে এর ক্ষারগ্রাহিতা 2, তার কারণ হচ্ছে H2S এর একটা অণুতে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, তাই H2S এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। তো ক্ষারগ্রাহিতা 2 হওয়ার জন্য H2S ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে দু রকম লবণ উৎপন্ন করতে পারে, অ্যাসিড লবণ আর হচ্ছে শমিত লবণ। যদি সম্পূর্ণ প্রতিস্থাপন ঘটে তাহলে হবে অ্যাসিড শমিত লবণ, আর যদি আংশিক প্রতিস্থাপন ঘটে তাহলে হবে অ্যাসিড লবণ। ঠিক আছে, H2S প্লাস হচ্ছে NaOH, এটাকে এইভাবে লিখবেন। আচ্ছা, বা আরো একটু ভালো করে মনে রাখতে পারো, সম্পূর্ণ প্রতিস্থাপিত হলে শমিত লবণ, স দিয়ে সম্পূর্ণ, স দিয়ে হচ্ছে শমিত লবণ। আবার আংশিক প্রতিস্থাপিত হলে অ্যাসিড লবণ, অ দিয়ে অ্যাসিড, অ দিয়ে আংশিক, এভাবে মনে রাখতে পারো। তো এই ছিল হচ্ছে অ্যাসিড ধর্মের সম্পূর্ণ ব্যাখ্যা আর সমস্ত প্রশ্ন। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং ব্যাখ্যাগুলো নোট করে নাও। এবার দেখো H2S এর বিজারক ধর্ম। H2S কিন্তু একটা বিজারক গ্যাস। কেন, তার কারণ আমি অ্যামোনিয়া পড়ানোর সময় বলেছিলাম যে যদি কোনো যৌগের মধ্যে হাইড্রোজেন থাকে সেটা অবশ্যই বিজারক দ্রব্য হবে, সাধারণভাবে ওটা বিজারক দ্রব্য হবে, তাই H2S কিন্তু একটা বিজারক গ্যাস। আচ্ছা, যদি এর যুক্তি জিজ্ঞাসা করে যে H2S বিজারক গ্যাস কেন, তাহলে কি লিখবে দেখো, তাহলে বলবে যে H2S এর মধ্যে উপস্থিত H2- আয়ন বা সালফাইড আয়ন কোন জারক দ্রব্যের সঙ্গে বিক্রিয়ায় দুটি ইলেকট্রন ত্যাগ করে সালফার পরমাণুতে পরিণত হয়। মানে H2S এর মধ্যে কি আছে, হাইড্রোজেন আর হচ্ছে সালফার। ঠিক আছে, তো হাইড্রোজেনকে আমরা কি লিখি H+, আর সালফারকে কি লিখি 2-। আচ্ছা, তার মানে হচ্ছে H2S এর মধ্যে কি আছে, সালফাইড আয়ন আছে, H2- আয়ন আছে। এবার আমরা জানি ইলেকট্রন বর্জন করলে কি হয়, ইলেকট্রন বর্জন করলে জারণ ঘটে। ঠিক আছে, তোমরা ক্লাস 8-এ পড়েছো বা ধাতুবিদ্যাতেও তোমাদের পড়িয়েছি, H2- - 2E, তাহলে কি হবে S। এই যে এই H2S এর মধ্যে যে H2- আয়ন আছে বা সালফাইড আয়ন আছে, এটা কি করে, জারক দ্রব্যের সঙ্গে বিক্রিয়ায় দুটো ইলেকট্রন বর্জন করে, আর যেহেতু ইলেকট্রন বর্জন করলে জারণ ঘটে, সেই জন্য কি হয়, ইলেকট্রন বর্জন করলে জারণ ঘটে, সেই জন্য হচ্ছে
H2 মাইনাস থেকে S, এটা হচ্ছে জারণ, আর এটা কে ঘটায়, এটা H2S ঘটায়। ঠিক আছে, তো যদি বলা হয় H2S একটি বিজারক গ্যাস কেন, তার কারণ তোমরা এটা বলতে পারো। ইকুয়েশন না দিলেও চলবে, ইকুয়েশন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কারণ ইকুয়েশন দিলে তোমাকে আরো ভেঙে বলতে হবে ব্যাপারটা, তো এই কারণটা দিলেই চলবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের সিলেবাসে H2S এর বিজারণ ধর্মের একটাই উল্লেখ আছে, তো প্রথমে এটা পড়ে নি, তারপরে আরো কতগুলো আমরা দেখবো। দেখো, সেই জন্য কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমের দ্রবণের মধ্যে, আচ্ছা যদি এটা লিখি তাহলে কি হবে, এই যে K2Cr2O7, ঠিক আছে, K2Cr2O7 এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, প্লাস এর মধ্যে যদি আমরা পরিমাণ মতো অ্যাসিড যোগ করি, অ্যাসিড রূপে সাধারণভাবে সালফোরিক অ্যাসিড যোগ করা হয়, এইটা কিন্তু কমলা বর্ণের দ্রবণ। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু কমলা বর্ণের দ্রবণ। ঠিক আছে, অনেকে কিন্তু মনে করে যে পটাশিয়াম ডাইক্রোমেটটা কমলা, না, দেখো লেখাই আছে যে আম্লিক কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে, মানে এই পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে H2SO4 মানে সালফোরিক অ্যাসিড যোগ করলে যে দ্রবণটা তৈরি হচ্ছে তার বর্ণটা হচ্ছে কমলা। আচ্ছা, এবার এর মধ্যে যদি আমি H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি, এই দ্রবণের উপর দিয়ে যদি H2S বা হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয়, তাহলে কি হবে, তাহলে এই K2SO4 K2 এটা কি করবে, SO4 এর সঙ্গে বিক্রিয়া করবে, কারণ Kটা পজিটিভ SO4 টা নেগেটিভ, তাহলে কি হবে K2SO4 মানে পটাশিয়াম সালফেট প্লাস, এবার কি হবে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে কি করে, সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণ পরিণত করে। তো ক্রোমিক সালফেট কি হবে, ক্রোমিয়ামের যোজ্যতা হচ্ছে 3, সালফেটের যোজ্যতা 2, এই জন্য ক্রোমিয়ামের যোজ্যতা হচ্ছে সালফেট পাবে, সালফেটের যোজ্যতা ক্রোমিয়াম পাবে, এটাই হচ্ছে ক্রোমিক সালফেট। প্লাস কি হবে, প্লাস হচ্ছে সালফারের অধক্ষেপ উৎপন্ন হবে, এই যে, কারণ H2S কি হবে, নিজে জারিত হয়ে সালফারের অধক্ষেপ উৎপন্ন করবে। বিজারক দ্রব্য কি করে, অন্য পদার্থকে বিজারিত করে এবং নিজে জারিত হয়, তাই H2S কি করবে, এই যে অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণকে বিজারিত করে কি করবে, সবুজ বর্ণের ক্রোমিক সালফেট দ্রবণ উৎপন্ন করবে, আর নিজে কি হবে, সালফারে জারিত হবে। ঠিক আছে, আর এর সঙ্গে কি হবে, 7 অণু জল উৎপন্ন হবে, মানে ব্যালেন্স করবে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে সম্ভবত 2019 সালের মাধ্যমিক পরীক্ষাতে একটা প্রশ্ন দিয়েছিল, এটাকে 1 নম্বরের প্রশ্ন দিয়েছিল, সবাই এইটাই পড়ে যায়, কিন্তু এর মধ্যে যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয় এই জন্য বলি, যে এরকম প্রশ্নটা দিয়েছিল যে কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে বর্ণের কি পরিবর্তন হবে। তো বর্ণের কি পরিবর্তন হবে, কমলা দ্রবণ বা কমলা বর্ণ কি হবে, সবুজ বর্ণে পরিণত হবে। কমলা বর্ণ বা কমলা দ্রবণ কি হবে, সবুজ দ্রবণ বা সবুজ বর্ণে পরিণত হবে। তাহলে তোমার উত্তরটা কি বলবে, যে হচ্ছে বর্ণের কি পরিবর্তন হবে, কমলা বর্ণ থেকে সবুজ বর্ণে পরিণত হবে। ঠিক আছে, বা কমলা দ্রবণ থেকে সবুজ দ্রবণে পরিণত হবে, এটাই হচ্ছে বর্ণের পরিবর্তন। এবার এটাকে যে বিজারক দ্রব্য বলছি, দেখো এটা যদি আমি সাধারণভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে কি বলবো, H2S থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে সালফার হচ্ছে, এটা জারণ বোঝা যাচ্ছে, কিন্তু বিজারণটা কি করে বুঝবো, কারণ দেখো এই যে ক্রোমিক সালফেটটা বিজারিত হয়ে পটাশিয়াম ডাইক্রোমেটটা বিজারিত হয়ে ক্রোমিক সালফেট হচ্ছে, তো এখানে কিন্তু অক্সিজেন অপসারণ হচ্ছে, আবার কিন্তু এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, তো এটা কিন্তু সাধারণভাবে বুঝতে অসুবিধা হয়, তাই এটা আমি কি দিয়ে বোঝাচ্ছি, জারণ সংখ্যা দিয়ে। আমি ধাতুবিদ্যা তো এইভাবে বুঝিয়েছিলাম, ঠিক আছে, তো ধাতুবিদ্যা যারা হচ্ছে ক্লাসটা পড়েছে তারা অবশ্যই জানো যে এখানে আমি ডিটেলসে বুঝিয়েছিলাম জারণ সংখ্যা দিয়ে কিভাবে জারণ বিজারণটা চিহ্নিত করতে হয়। তো তোমাদের আরেকবার বলে দিচ্ছি, তো জারণ সংখ্যা কি, কোন মৌলের যেটা যোজ্যতা সেটাই হচ্ছে জারণ সংখ্যা। ঠিক আছে, কোন মৌলের যেটা যোজ্যতা সেটাই হচ্ছে জারণ সংখ্যা। যেমন অক্সিজেনের যোজ্যতা কত, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, আর অধাতুর জন্য জারণ সংখ্যা কত হবে, -2। ঠিক আছে, অক্সিজেনের যোজ্যতা 2, আর অক্সিজেন যেহেতু অধাতু সেই জন্য অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2, অধাতু হলে মাইনাস, ধাতু হলে প্লাস। আচ্ছা, আর কিসের লাগবে, পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়ামের যোজ্যতা কত, 1, আর যেহেতু পটাশিয়াম হচ্ছে ধাতু এই জন্য প্লাস, ধাতু হলে প্লাস, অধাতু হলে মাইনাস, মানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত, +1। আচ্ছা, এবার সালফেট, সালফেটের হচ্ছে চিহ্ন কি, SO4 2-, তো 2- হচ্ছে কিন্তু যোজ্যতা, তাই SO4- মানে সালফেট মূলকের বা সালফেট আয়নের হচ্ছে জারণ সংখ্যা কত, 2-। ঠিক আছে, আচ্ছা এবার যদি কোনো পরমাণু
বা কোনো মৌল যদি একা থাকে, মানে কোনো মৌল যদি যৌগ রূপে অবস্থান না করে, একা থাকে, তাহলে তার জারণ সংখ্যা সবসময় কিন্তু শূন্য হয়। তো এখানে দেখি সমস্তগুলোই যৌগ, কিন্তু দেখতে পাচ্ছি যে সালফার এটা কিন্তু শুধু মৌল অবস্থায় আছে, তাই মাথার পরে লিখবো হচ্ছে শূন্য, মানে সালফারের জারণ সংখ্যা শূন্য। জারণ সংখ্যাকে আমরা মাথার পর লিখে প্রকাশ করব। আচ্ছা, এবার হিসেবটা করে দেখো। দেখো এখানে কি হচ্ছে, দেখো সালফেটের হচ্ছে কত বললাম 2 মাইনাস, তার মানে হাইড্রোজেনের কত, আচ্ছা হাইড্রোজেনের যোজ্যতা কত, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। হাইড্রোজেন অধাতু হলো, যেহেতু হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ, তোমরা কি বলে পর্যায় সারণীতে পড়েছো যে হাইড্রোজেন হচ্ছে 1d শ্রেণীতে অবস্থান করে, কারণ হাইড্রোজেনের মধ্যে হচ্ছে তড়িৎ ধনাত্মক, সেই জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে এবার হিসাবটা খুব ভালো করে বোঝো, এই সংখ্যাগুলো ধরবে না, ঠিক আছে? সংখ্যা 4, 7 কি আছে ওগুলো দরকার নেই, আমরা প্লেন দেখবো H2SO4। তো SO4 এর জারণ সংখ্যা কত, 2 মাইনাস, মাথার পরে লিখলাম। H2 এর কত, 2 প্লাস। কোন যৌগের মোট কত হবে, শূন্য হবে, কোন যৌগের মোট জারণ সংখ্যা শূন্য হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের দরকার হবে না দেখাতে। এবার এখানে চলে এসো, অক্সিজেন, একটা অক্সিজেন পরমাণুর কত, -2, তাহলে O7 7টার কত হবে, -14। আচ্ছা, এবার পটাশিয়ামের একটার কত, একটার হচ্ছে +1, দুটোর কত হবে +2 বা 2 +2, ঠিক আছে? এবার দেখো কোন যৌগের মোট জারণ সংখ্যা কত হবে, শূন্য, তাহলে ক্রোমিয়ামের Cr2 কত হতে হবে, -14 আর +2 কত হয়েছে, -12, তাহলে এখানে কত হতে হবে, Cr2 কত হতে হবে, +12, ঠিক আছে? কোন যৌগের মোট জারণ সংখ্যা শূন্য হবে। আবার বলছি, একটা অক্সিজেন পরমাণুর ছিল -2, 7টার জন্য হলো 2 × 7 -14, একটা পটাশিয়াম পরমাণুর ছিল +1, দুটোর জন্য +2। এবার মোট কত হবে এই যৌগটার, মানে পটাশিয়াম ডাইক্রোমেট বা K2Cr2OCN এর কত হবে, 0 হবে। তারপর 0 হতে গেলে কি হতে হবে, -14 আর +2 কত হয়েছে, -12, তাহলে Cr2 +12 হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের দেখাতে হবে না। এবার এখানে চলে এসো, এখানে কি হবে, সালফেটের হচ্ছে 2 মাইনাস আর পটাশিয়ামের 2 প্লাস দুটোর জন্য, ঠিক আছে? এবার এখানে চলে এসো, সবুজ বর্ণের ক্রোমিক সালফেট দ্রবণ। দেখো SO4 এর কত, 2 মাইনাস, তাই একটা SO4 আয়নের হচ্ছে বা মূলকের হচ্ছে 2 মাইনাস, এখানে তিনটা আছে, তিনটার কত হবে, -6, তাহলে এর কত হবে, +6 হতে হবে, Cr2 +6 হতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার হলো ব্যাপারটা সম্পূর্ণটা? আবার বলছি, এটা আমি জারণ সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। জারণ সংখ্যা কি, কোন মৌলের বা কোন পরমাণুর যেটা যোজ্যতা সেটাই তার জারণ সংখ্যা, কিন্তু জারণ সংখ্যা উল্লেখ করতে গেলে অবশ্যই আমাকে প্লাস বা মাইনাস দিয়ে উল্লেখ করতে হবে। প্লাস বা মাইনাস কি করে বুঝবো, ধাতু হলে বা তড়িৎ ধনাত্মক হলে প্লাস লিখবো, অধাতু হলে বা তড়িৎ ঋণাত্মক হলে মাইনাস লিখবো। যেমন অক্সিজেনের যোজ্যতা 2, অক্সিজেন অধাতু হওয়ার জন্য -2, পটাশিয়াম আর হাইড্রোজেন উভয়ের যোজ্যতা 1 আর এরা হচ্ছে তড়িৎ ধনাত্মক, তাই এদের +1। আর সালফেটের হচ্ছে আয়নের যে 2 মাইনাস, যে আধানটা, সেটাই হচ্ছে জারণ সংখ্যা 2 মাইনাস, ঠিক আছে? এইভাবে আমি হিসাব করলাম। এবার দেখো, এবার একটা জিনিস আর কি মনে রাখতে হবে, জারণে কি হয়, জারণ সংখ্যা বাড়ে। জারণ হলে কি হবে, জারণ সংখ্যা বাড়বে, মানে জারণ সংখ্যা কম থেকে বেশি হবে। জারণে জারণ সংখ্যা কি হয়, বৃদ্ধি পায়, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের দেখাতে হবে না, শুধুমাত্র বলছি আমি। জারণে কি হয়, জারণ সংখ্যা বৃদ্ধি পায়। আর বিজারণ কি করে বুঝবো, বিজারণ হলে কি হবে, জারণ সংখ্যা কমে যাবে। বিজারণে কি হয়, জারণ সংখ্যা কমে যায়, ঠিক আছে? এবার তাহলে দেখি কি হচ্ছে, কোথায় কমছে কোথায় বাড়ছে। দেখো এখানে দেখো, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, +12, ঠিক আছে? Cr2 দুটোর জন্য +12, তাহলে একটার জন্য কত, +6, একটার জন্য +6। আচ্ছা, এখানে দেখো ক্রোমিয়ামে কত, +6 দুটোর জন্য, Cr2 দুটোর জন্য +6, একটার জন্য কত, +3। তার মানে এখানে কি হচ্ছে, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কমছে। একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6, এখানে একটা ক্রোমিয়ামের হচ্ছে +3, তার মানে 6 থেকে 3 কমে যাচ্ছে। তো যেহেতু জারণ সংখ্যা কমে যাচ্ছে, তাই একে আমরা কি বলবো, বিজারণ। এভাবে অ্যারো দিয়ে লিখবো, কি হবে এটা, বিজারণ, ঠিক আছে? বিজারণ। আচ্ছা, এবার জারণে কি হয়, জারণ সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, জারণ সংখ্যা দেখা থাকলে আমরা এটাও দেখিয়ে দিচ্ছি। সালফারের কত, যোজ্যতা হচ্ছে 2, সালফার অধাতু, এই জন্য 2 মাইনাস, হাইড্রোজেনের 2 প্লাস, ঠিক আছে? তো এবার H2S এর ক্ষেত্রে দেখো, এখানে দেখো সালফারের যোজ্যতা হচ্ছে জারণ সংখ্যা 2 মাইনাস, এখানে দেখো 0 কেন হলো, যেহেতু সালফারটা এখানে মৌল অবস্থায় ছিল, মৌল অবস্থায় থাকলে যে কোনো ইকুয়েশনে জারণ সংখ্যা কত হবে, 0 হবে, এই জন্য এখানে 0 হয়েছে।
এবার এখানে দেখো এই যে H2S থেকে হচ্ছে S, এখানে কি হচ্ছে জারণ, এখানে জারণ সংখ্যা কি হচ্ছে, জারণ সংখ্যা কিন্তু বাড়ছে, ঠিক আছে, এখানে কিন্তু জারণ সংখ্যা বাড়ছে, কারণ এখানে কি ছিল 2 মাইনাস বা -2 আকারে লিখো, এটাকে +2 আকারে লিখো, তো -2 থেকে 0, তো জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এখানে কি হচ্ছে জারণ হচ্ছে, ঠিক আছে, এই জন্য এখানে জারণ হচ্ছে। তো এই পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিলাম যে কেন এই ক্ষেত্রে হচ্ছে, তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিক সালফেট এখানে কি হচ্ছে বিজারণ হচ্ছে, আর H2S থেকে সালফার এখানে জারণ হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় কি আমাদের এইভাবে দেখাতে হবে? না, পরীক্ষার সময় কিন্তু এইভাবে তোমাদের না দেখালেও চলবে, কিন্তু তোমরা অবশ্যই জারণ সংখ্যা কিছুই দেখানোর দরকার নেই, কিন্তু অবশ্যই তোমরা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে এই ক্রোমিক সালফেট এটা যে বিজারণ হচ্ছে এটা দেখাবে, অ্যারো দিয়ে এইভাবে দেখাবে, আর H2S থেকে যে সালফারে জারণ ঘটছে এটা অ্যারো দিয়ে দেখাবে, ঠিক আছে, বাকিগুলো দেখানোর দরকার নেই যদি না উল্লেখ করে দেয়। কিন্তু আমি তোমাদের এটা বুঝতে অনেকেরই অসুবিধা হয় সাধারণভাবে, মানে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হওয়া বা হাইড্রোজেন অপসারিত হওয়া এটা দিয়ে এই পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিক সালফেট এটা কি করে বিজারণ হচ্ছে এটা বুঝতে অনেকেরই সমস্যা হয়, সেই জন্য আমি জারণ সংখ্যাতে বুঝিয়ে দিই, ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু তোমাদের দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এটা তো বুঝতে পারলে, এটা কি ঘটে সমীকরণ সহ ঘটে এটা লিখতে পারে, এটাও দিতে পারে প্রশ্ন আকারে, আবার H2S এর বিজারণ ধর্মের একটি উল্লেখ দাও করো, এটাও দিতে পারে। আর কি দিতে পারে তোমাদের হচ্ছে যে এটা বললাম যে বন্ডের কি পরিবর্তন ঘটে, এটা মাধ্যমিকে দিয়েছিল 2019 বা 2018 যে কোনো একটা সালে দিয়েছিল। আর কি দিতে পারে দেখো, এক্ষেত্রে সালফারের অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, হলুদ বর্ণের সালফারের অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, তাই আমরা কি বলতে পারি যে এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়, এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় বা এই বিক্রিয়া প্রমাণ করে যে H2S এর মধ্যে মানে হাইড্রোজেন সালফাইড এর মধ্যে কি আছে, সালফার আছে, মধ্যে সালফার আছে, ঠিক আছে। এটাও কিন্তু একটা প্রশ্ন দিতে পারে যে একটি বিক্রিয়ার সাথে দেখাও যে H2S এর মধ্যে সালফার আছে, তখন এই ব্যাখ্যাটা তার দরকার নেই, এই যে এখান থেকে শুরু করবে কমলা বর্ণের কি ঘটে এটা বলে দিয়ে ইকুয়েশনটা দিয়ে এটা বলে দিলেই হবে যে এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে H2S এর মধ্যে সালফার আছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাসে। এবার আমরা H2S এর বিজারণ সংক্রান্ত আরো কিছু ইকুয়েশন দেখে নিই। এবার H2S এর বিজারণ ধর্মের আরো দুটো উদাহরণ দেখে নিই। প্রথমে দেখো H2S plus Cl equal to 2HCl plus S, মানে হচ্ছে ক্লোরিন জলের মধ্য দিয়ে যদি H2S গ্যাস চালনা করা তাহলে কি হবে, ক্লোরিন HCl এ জারিত হবে আর H2S কি হবে, সালফারে জারিত হবে, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন তোমরা পড়বে। আর আরেকটা ইকুয়েশন পড়বে খুব ইম্পর্টেন্ট, এটা দেখো হলুদ বর্ণের, এটা কিন্তু হলুদ বর্ণের, এটার বর্ণ হচ্ছে হলুদ, নাম কি ফেরিক ক্লোরাইড, FeCl3 ফেরিক ক্লোরাইড। আচ্ছা, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে কি হবে, H2S কি করবে, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডকে বিজারিত করে কি করবে, বর্ণহীন ফেরাস ক্লোরাইডে পরিণত করবে, এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড FeCl2, এখানে লোহার যোজ্যতা 2 তাই হচ্ছে ফেরাস ক্লোরাইড, ঠিক আছে। এবং H2S নিজে কি হবে, সালফারে জারিত হবে, ঠিক আছে। এটা বিজারণ, এটা এই উদাহরণটা কিন্তু তোমরা পড়ে রাখো, ঠিক আছে। কি বলবে পুরো কথাটা আবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নাও। হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড বা FeCl3 দ্রবণে H2S গ্যাস চালনা করলে H2S হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডকে বর্ণহীন ফেরাস ক্লোরাইডে বা FeCl2 তে বিজারিত করে এবং নিজে সালফারে জারিত হয়। ইকুয়েশনটা দিয়ে এইভাবে অ্যারোটি লিখে নাও, FeCl3 থেকে FeCl2 হচ্ছে বিজারণ, H2S থেকে S হচ্ছে জারণ। এক্ষেত্রে বুঝতেই পারছো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে বলে জারণ, আর এখানে দেখো ক্লোরিনের সংখ্যা কমে যাচ্ছে, এখানে ক্লোরিন কত ছিল 3টা, এখানে ক্লোরিন হচ্ছে 2টো, যেহেতু ক্লোরিন কমে যাচ্ছে, ক্লোরিন হচ্ছে একটা তড়িৎ ঋণাত্মক মৌল, তো আমরা জানি যে যদি অক্সিজেন বা এর মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল অপসারিত হয় তাহলে কি হয়, বিজারণ ঘটে, তাই যেহেতু এখানে ক্লোরিনের সংখ্যা কমে যাচ্ছে তাই এখানে বলতে পারি বিজারণ হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা জারণ সংখ্যা ছাড়াই বলতে পারছি। তো এই দুটো ইকুয়েশন অবশ্যই কিন্তু তোমরা লিখে নাও এবং হচ্ছে অবশ্যই পড়ে নাও একবার। এবার দেখো H2S এর অধক্ষেপণ বিক্রিয়া, কতকগুলো ধাতব লবণের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বিশেষ বর্ণের ধাতব সালফাইড অধক্ষিপ্ত হয়। এই অধক্ষেপের বর্ণ দেখে ও তার দ্রাব্যতা দেখে, মানে সে অধক্ষেপটা কতটা দ্রবীভূত হচ্ছে সেটা দেখে কিন্তু লবণে উপস্থিত ধাতব মূলক বা ধাতব আয়নগুলোকে, যেমন Cu2+, Pb2+, Ag+ এদেরকে শনাক্ত করা যায়, ঠিক আছে। তো এটা একটা দেয় যে হচ্ছে এই বিক্রিয়াগুলোর গুরুত্ব কি, গুরুত্ব বললে এটা বলবে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন দেয়
যে তোমরা নোট করে নাও যে পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়। আবার বলছি, প্রশ্নটা লিখে নাও অবশ্যই। পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়, তাহলে উত্তর বলবে H2S। ঠিক আছে, এবার বিক্রিয়াগুলো দেখি। তোমাদের সিলেবাসে এই তিনটা বিক্রিয়া আছে। দেখো, কপার সালফেট, পাশে কি আছে AQ। দেখো প্রত্যেকের পাশে AQ আছে। AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, যার অর্থ হচ্ছে জলীয়। যেটা বললাম, জলীয় দ্রবণে চালনা করতে হবে, শুকনো অবস্থায় কিন্তু নয়। যেমন কপার সালফেটের জলীয় দ্রবণ H2S চালনা করলে কি হবে, কিউপ্রিক সালফাইড বা কপার সালফাইডের কালো অধক্ষেপ পড়বে, আর সঙ্গে H2S করে হচ্ছে উৎপন্ন হবে। তার মানে এই অধক্ষেপটা কিন্তু H2S উপরে কি অদ্রাব্য, অধক্ষেপ মানে অদ্রাব্য। ঠিক আছে, আবার PbNO3 মানে অ্যাকুয়াস মানে জলীয়, মানে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হবে, জি মানে হচ্ছে গ্যাস, কি হবে কালো বর্ণের লেড সালফাইড, PbS মানে হচ্ছে লেড সালফাইডের কালো অধক্ষেপ উৎপন্ন হবে, যা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। ঠিক আছে, আর অ্যাসিডগুলোর পাশে AQ মানে হচ্ছে জলীয়, আর এখানে S মানে হচ্ছে কঠিন, নিচে অ্যারো মানে হচ্ছে অধক্ষেপ। ঠিক আছে, 3 নম্বর, এটা তোমাদের সিলেবাসে আছে, AgNO3 মানে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হবে, সিলভার সালফাইডের Ag2S মানে সিলভার সালফাইড, সিলভার সালফাইডের কালো অধক্ষেপ উৎপন্ন হবে এবং যা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। ঠিক আছে, তো এই যে অ্যাসিডগুলো হচ্ছে বিক্রিয়া করে কোন বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে এবং কোন অ্যাসিডে এটা হচ্ছে কতটা দ্রবীভূত হয়, তার উপর বেস করে কিন্তু এই অ্যাসিডের মধ্যে হচ্ছে এই লবণগুলোর মধ্যে উপস্থিত, যেমন এর মধ্যে কি উপস্থিত CO2+ আয়ন, একে শনাক্ত করা যায়। লেড নাইট্রেটের মধ্যে কি উপস্থিত Pb2+ আয়ন, একে শনাক্ত করা যায়। আবার সিলভার নাইট্রেটের মধ্যে উপস্থিত Ag+ আয়ন, এই আয়নগুলোকে শনাক্ত করা হয়। আচ্ছা, এবার যদি বলে যে এই বিক্রিয়াগুলোর গুরুত্ব কি, তাহলে এইটুকুটা বলবে, এটুকুটা বললেই হচ্ছে যথেষ্ট যে ধাতবমূলক কি শনাক্ত করা যায়, এই পুরোটা বললেই হবে 2 নম্বরে। আর যেটা প্রথমে শর্ট প্রশ্ন বললাম যে পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়, বা পরীক্ষাগারে অজৈবমূলক বা অজৈব আয়ন শনাক্তকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়, তাহলেও কিন্তু উত্তর হবে H2S। ঠিক আছে, আচ্ছা, অজৈব আয়ন বলতে এই সবগুলোই কিন্তু অজৈব, সেই জন্য বলছি অজৈব আয়ন বা অজৈবমূলক শনাক্তকরণে H2S ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, এগুলো কিন্তু কি ঘটে সমীকরণ সহ লেখো, এরকমও বলতে পারে যে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, তা সমিত সমীকরণ সহ লেখো। তো ব্যালেন্স সহ লিখেছি। ঠিক আছে, আচ্ছা, এবার এগুলো কি করে মনে রাখবে সেটা খুব ভালো করে শুনে নাও। দেখো, একটা হলে সবগুলো হয়ে যাবে। দেখো, কপারটা কি ধাতু, এর যোজ্যতা কত 2+, এটা প্লাস, সালফেট এখনই পড়লাম 2-, হাইড্রোজেন আমরা জানি প্লাস, সালফার কত 2-, তাই তো। তাহলে বিক্রিয়ার সময় কি হবে, এই প্লাসটা এই মাইনাসের সঙ্গে বিক্রিয়া করবে, এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে দেখো Cu2+ প্লাস 2- কত হচ্ছে, এই প্লাস এই মাইনাস কি হচ্ছে CuS হয়ে গেল। আচ্ছা, আর কি এই H2AS উপর বিক্রিয়া করলে হলো H2S উপর, এখানেও তাই। Pb হচ্ছে 2+, নাইট্রেট কত, নাইট্রেট হচ্ছে মাইনাস। ঠিক আছে, দুটোর জন্য 2- হবে। আর এখানে একই রকম, সালফারটা হচ্ছে মাইনাস আর হাইড্রোজেনটা প্লাস, তাহলে কি হবে পিবির সঙ্গে এই সালফারের বিক্রিয়া হবে। ঠিক আছে, যেহেতু দুটোরই যোজ্যতা 2, সেজন্য PbS হয়ে যাবে। আর H2 এর সঙ্গে NO3 এর বিক্রিয়া হবে, কি হবে HNO3, এখানেও তাই, এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে Ag এর সঙ্গে S এর বিক্রিয়া হবে Ag2S, সালফারের যোজ্যতা 2, এটা সিলভার পেয়েছে, সিলভারের যোজ্যতা 1, এটা সালফার পেয়েছে। আর কি হবে হাইড্রোজেনটা প্লাস NO3টা মাইনাস, তার ফলে কি হবে 2HNO3। এইভাবে কিন্তু মনে রাখতে পারো। ঠিক আছে, আর মনে রাখবে তোমাদের সিলেবাসে এই 3টে ইকুয়েশনই আছে, আর সবগুলো কিন্তু কালো অধক্ষেপ। তো যখনই কালো অধক্ষেপ বলবে তখনই তোমরা কিন্তু খেয়াল রাখবে যে এটা হচ্ছে H2S গ্যাসের জন্যই, বা H2S গ্যাস সম্পর্কিত হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, কিন্তু তোমাদের এই 3টা ইকুয়েশন থেকে তোমাদের মনে হচ্ছে যে সবসময় কি তাহলে H2S এর সঙ্গে বিক্রিয়ায় কালো অধক্ষেপ উৎপন্ন হয়, কিন্তু আমি তো ওখানে লিখেছি যে বিভিন্ন বর্ণের অধক্ষেপ উৎপন্ন হতে পারে, তাই না। এখানে লিখেছি যে বিশেষ বর্ণের অধক্ষেপ উৎপন্ন, কিন্তু এখানে দেখছি কালো অধক্ষেপ উৎপন্ন হচ্ছে। তার কারণ তোমাদের সিলেবাসে এই 3টা ইকুয়েশনই আছে, আর সব ক্ষেত্রে কালো অধক্ষেপ উৎপন্ন হচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু কালো অধক্ষেপ উৎপন্ন নাও হতে পারে। যেমন এই একটা ইকুয়েশন পড়ি, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে কি হবে, তাহলে একই রকম, জিঙ্কটা হচ্ছে প্লাস, জিঙ্কটা হচ্ছে 2+, সালফেটটা জানো 2-, হাইড্রোজেনটা হচ্ছে প্লাস, এসটা 2-, তাহলে কি হবে এই প্লাসের সঙ্গে সালফারের বিক্রিয়া হবে, তাহলে কি হবে ZnS। ঠিক আছে, এর অধক্ষেপ উৎপন্ন হবে যেটা কঠিন মানে S, প্লাস কি হবে SO4 2- আর H2, তাহলে কি হবে H2SO4 যেটা জলীয়। ঠিক আছে,
এবার এই যে অদক্ষেপ উৎপন্ন হচ্ছে, অ্যাকুয়াস মানে জলীয়, এই যে অদক্ষেপ উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফাইডের, এটা কিন্তু সাদা অদক্ষেপ, ঠিক আছে, এটা কিন্তু সাদা অদক্ষেপ। তাই তোমাদের সিলেবাসে বা তোমাদের বইয়ে 3টা ইকুয়েশন দেখে তোমরা ভেবে নিও না যে H2S কিন্তু সবসময় কালো অদক্ষেপই উৎপন্ন করে, সেটা কিন্তু বিশেষ বর্ণ মানে বিভিন্ন বর্ণের হতে পারে, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী যতগুলো অদক্ষেপ আছে সেগুলো কালো, ঠিক আছে, ঘটনাক্রমে। সেই জন্য তোমরা মনে রাখবে যে কালো অদক্ষেপ মানেই হচ্ছে H2S এর সঙ্গে বিক্রিয়া। আর এই কোয়েশ্চনটা তোমাদের সিলেবাসে নেই, তাই তোমাদের পড়ার দরকার নেই, কেউ যদি জানার জন্য পড়তে চাও তাহলে পড়তে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। এবার দেখো ধাতুর সঙ্গে H2S এর বিক্রিয়া। H2S বা হাইড্রোজেন সালফাইড অনেক ধাতুকে আক্রমণ করে ধাতব সালফাইড উৎপন্ন করে। আক্রমণ করে বলতে তাদের সঙ্গে বিক্রিয়া করে ধাতব সালফাইড উৎপন্ন করে। এখান থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন দেয়, সেগুলো আমরা প্রশ্ন উত্তর আকারে ইকুয়েশন গুলো দেখে নিই। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন দেখো, রূপার তৈরি জিনিস, রূপা বলতে চাঁদি বা সিলভারের তৈরি জিনিস অনেক পুরনো হলে কালো হয়ে যায় কেন? এটা অনেকেই নোটিস করেছো, প্রায় সকলেই দেখেছো যে রূপার তৈরি জিনিস অনেকদিন ধরে রেখে দিলে সে তুমি যেখানেই রাখো না কেন দেখবে আস্তে আস্তে কালো হয়ে যায়। তার কারণ হচ্ছে বায়ুর মধ্যে কিন্তু খুব সামান্য হলেও হাইড্রোজেন সালফাইড বর্তমান থাকে। এবার বায়ুর মধ্যে থাকা এই H2S কি করে, অনেকদিন ধরে একটু একটু করে রূপার সঙ্গে বিক্রিয়া করে রূপার উপর কি করে, কালো রঙের সিলভার সালফাইড বা Ag2S এর আস্তরণ তৈরি করে। এই আস্তরণের জন্যই কিন্তু রূপার তৈরি জিনিস কালো হয়েছে। তাহলে ইকুয়েশনটা কি হবে, রূপা মানে হচ্ছে Ag, তার সঙ্গে H2S এর বিক্রিয়া, তার ফলে কি হবে Ag2S সিলভার সালফাইড, সালফারের যোজ্যতা 2, এটা সিলভার পাবে, সিলভারের যোজ্যতা 1, এটা সালফার পাবে, প্লাস কি হবে, প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। আর এটা অদক্ষেপ চিহ্ন দিবে, আর এটার নিচে কি দিবে, এটার নিচে অবশ্যই দেবে হচ্ছে কালো, কারণ এই অদক্ষেপটা কিন্তু কালো বর্ণের, এই জন্যই কালো হয়ে যায়। দেখো আরেকটা প্রশ্ন, এটাও কিন্তু খুব কমন প্রশ্ন, তৈলচিত্রের সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন? মানে যদি কোনো অয়েল পেন্টিং থাকে তাহলে তুমি যদি সেটা দেওয়ালে বা কোথাও ঝুলিয়ে রাখো তাহলে দেখবে যে সাদা অংশগুলো বিশেষ করে হচ্ছে কালো হয়ে যায়। অ্যাকচুয়ালি অন্য যে রংগুলো থাকে সেটাও কিন্তু একটু কালচে হয়ে যায়, কিন্তু আমরা অতটা বুঝতে পারি না। সাদা রংটাকে আমরা বিশেষভাবে বুঝতে পারি, সাদা রংটা আস্তে আস্তে অনেকদিন রেখে দিলে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তার কারণও কিন্তু H2S, কারণ তৈলচিত্রের মধ্যে কি থাকে, লেড যৌগ থাকে। তৈলচিত্রের মধ্যে কি থাকে বা অয়েল কালারের মধ্যে কি থাকে, লেড বা হচ্ছে লেডের কোনো যৌগ থাকে। এবার এই লেড যৌগ কি করে, বায়ুর মধ্যস্থ H2S এর সঙ্গে একটু একটু করে বিক্রিয়া করে কি করবে, কালো রঙের লেড সালফাইড বা PbS এর অদক্ষেপ উৎপন্ন করে। এই অদক্ষেপ উৎপন্ন হওয়ার জন্য লেড যৌগ কালো হয়। তো এটার ইকুয়েশন কি লিখবে, এটার ইকুয়েশন যৌগটা বিভিন্ন রকম যৌগ হতে পারে, তো সাধারণভাবে লেড নাইট্রেট থাকে। তো লেড নাইট্রেট প্লাস হচ্ছে H2S, এই বিক্রিয়াটা আমরা একটু আগে দেখলাম, তাহলে কি হবে PbS, এই যে PbS এর হচ্ছে কালো বর্ণের অদক্ষেপ পড়বে, প্লাস কি হবে, দুটো হাইড্রোজেন দুটো NO3, তো 2HNO3, ঠিক আছে। এই উৎপন্ন PbS বা লেড সালফেটের জন্য কিন্তু কি হয়ে যায়, পুরনো অয়েল পেন্টিং কালো হয়ে যায়। এবার আরেকটা সিমিলার প্রশ্ন, রক্তে H2S ঢুকলে রক্ত কালচে হয়ে যায় কেন? রক্তের কালারটা লালের বদলে কালো হয়ে যায় কেন? তার কারণ আমরা তো জানলাম যে বায়ুর মধ্যে অল্প পরিমাণে H2S আছে। এবার রক্তের মধ্যে আমরা কি জানি, রক্তের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন এবং হচ্ছে মায়োগ্লোবিন থাকে। তো মূলত হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু কি থাকে তোমরা জানো, লৌহ থাকে। হিমোগ্লোবিন হচ্ছে বা মায়োগ্লোবিন হচ্ছে লৌহ ঘটিত যৌগ। এবার এই লৌহ জাতীয় অংশের সঙ্গে যদি এই H2S এর হচ্ছে বিক্রিয়া হয়, তার ফলে কি হবে, তার ফলে কিন্তু কি হবে, লোহা মানে হচ্ছে Fe, তার সঙ্গে H2S এর বিক্রিয়া হবে কি হবে, তাহলে FeS বা ফেরাস সালফাইডের কালো আস্তরণ বা কালো অদক্ষেপ উৎপন্ন হবে। এই উৎপন্ন কালো অদক্ষেপের জন্যই কিন্তু কি হবে, রক্তের কালারটা কি হয়ে যাবে, লাল থেকে কালো হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো এখান থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন দেয়, তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো নোট করে নাও, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার দেখো H2S এর শনাক্তকরণ বা শনাক্তকরণ বিক্রিয়া। তো শনাক্তকরণ আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ভৌত শনাক্তকরণ, একটা হচ্ছে রাসায়নিক শনাক্তকরণ। তো ভৌত শনাক্তকরণ কি, যদি কোনো ভৌত ধর্মের সাহায্যে আমরা কোনো গ্যাসকে শনাক্ত করতে পারি তাহলে সেটা হচ্ছে ভৌত শনাক্তকরণ। তো আমরা কি জানি যে H2S এর গন্ধ কেমন, পচা ডিমের মতো, ঠিক আছে। তো গন্ধ যেহেতু একটা ভৌত ধর্ম, তো সেই জন্য গন্ধের সাহায্যে যদি আমরা H2S কে শনাক্ত করতে পারি তাহলে সেটা হচ্ছে ভৌত শনাক্তকরণ। তখন আমরা কি বলবো, যে H2S এর গন্ধ পচা ডিমের মতো, এই গন্ধ দ্বারা H2S কে শনাক্ত করা, এটা হচ্ছে ভৌত শনাক্তকরণ। কিন্তু যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শনাক্তকরণ বলে বা রাসায়নিক শনাক্তকরণ বলে, তার জন্য কিন্তু দুটো উপায় আছে।
প্রথম উপায় কি দেখো, লেড অ্যাসিডের দ্রবণে সিক্ত ফিল্টার কাগজ H2S গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়। মানে একটা H2S পূর্ণ গ্যাস যার আছে ওর মধ্যে আমি কি করলাম, একটা ফিল্টার কাগজের মধ্যে আমি কি করলাম, লেড অ্যাসিডেট দিয়ে ভিজিয়ে দিলাম। মানে একটা ফিল্টার কাগজকে লেড অ্যাসিডের দ্রবণ দিয়ে ভিজিয়ে দিলাম, দিয়ে ওই এবারে ফিল্টার কাগজটাকে কি করলাম, H2S পূর্ণ গ্যাস জারের মধ্যে আমি প্রবেশ করালাম বা গ্যাস জারের মুখে ধরলাম। তাহলে দেখবো যে যদি ওই ফিল্টার কাগজটা হচ্ছে কালো হয়ে যায় তাহলে বুঝবো যে উৎপন্ন গ্যাসটা গ্যাস জারের ভিতরে গ্যাসটা হচ্ছে H2S। তার কারণ আমরা কি জানি যে লেড অ্যাসিডের দ্রবণে সিক্ত ফিল্টার কাগজ H2S এর সংস্পর্শে কালো হয়ে যায়। তো ইকুয়েশনটা দেখে নিই। দেখো লেড অ্যাসিডের হচ্ছে PbCH3C হোল টুয়াইস। CH3C এটা হচ্ছে অ্যাসিটেট মূলক, ঠিক আছে। CH3C এটা হচ্ছে অ্যাসিটেট মূলক। এর যোজ্যতা 1, সেই জন্য এটা লেড পেয়েছে। লেডের যোজ্যতা 2, এই জন্য এখানে হয়েছে। খুব সহজ ইকুয়েশন। লেড অ্যাসিটেট প্লাস H2S। এবার কি হবে, পিবিটা যেহেতু প্লাস, এসটা মাইনাস আগের মতো, তাহলে এটা হবে PbS, কালো অদকে উৎপন্ন হবে। আর কি হবে, হাইড্রোজেন প্লাস আর হচ্ছে অ্যাসিডের মূলক হচ্ছে মাইনাস। হাইড্রোজেন আর অ্যাসিডের মূলক বিক্রিয়া করে কি হবে, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা উপায়। আচ্ছা, কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু শুধুমাত্র এই 2 নম্বরটাই আছে। তাই তোমাদের যদি প্রশ্ন করা হয় যে একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে তুমি হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শনাক্ত করবে, তাহলে কিন্তু 1 নম্বরটা না বলে 2 নম্বরটা বলবে। আর যদি একাধিক জিজ্ঞাসা করে তাহলে তুমি 1 নম্বরটা বলতে পারো, ঠিক আছে। তো 2 নম্বরটা দেখো, যেটা তোমার সিলেবাসে আছে, সব থেকে ইম্পর্টেন্ট। আর এটাই কিন্তু সব থেকে ভালো বিকারক। দেখো এটা কি, ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া। দেখো তোমরা পড়ে নিই ব্যাপারটা কি হচ্ছে। সদ্য প্রস্তুত মানে সঙ্গে সঙ্গে উৎপন্ন করা কি নিতে হবে, সোডিয়াম নাইট্রোপোসাইড, তার সংকেত লিখে দিয়েছি Na2FeCl5NO। এর ক্ষারীয় দ্রবণ মানে এর সঙ্গে ক্ষার যোগ করতে হবে। তার মধ্যে যদি আমরা H2S গ্যাস পাঠাই তাহলে কি হবে, একটা বেগুনি বর্ণের জটিল যৌগ বা জটিল লবণ উৎপন্ন হবে। তার সংকেত লিখে দিয়েছি Na4FeCl5NOS। এটা কিন্তু S আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে বেগুনি বর্ণের যৌগ যদি উৎপন্ন হয় তাহলে আমরা বুঝতে পারবো যে গ্যাসটা হচ্ছে H2S। মানে আমাদের কি করতে হবে, সোডিয়াম পরীক্ষাগারে সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপোসাইড নিতে হবে, এই যৌগটা নিতে হবে। এর মধ্যে আমাকে কি করতে হবে, এই যৌগটাকে ক্ষারীয় করতে হবে। NaOH বা KOH বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমাকে ক্ষারীয় করতে হবে। এবার আমাকে কি করতে হবে, ওই দ্রবণটাকে রেখে দিতে হবে। তো যদি বায়ুতে বা সেখানকার বায়ুমণ্ডলে H2S গ্যাস উপস্থিত থাকে তাহলে আমরা দেখবো যে সোডিয়াম নাইট্রোপোসাইড প্রথমে বর্ণহীন ছিল, পরে কি হবে, বেগুনি হয়ে গেছে। তো এই বেগুনি হয়ে গেলেই বুঝতে পারবো যে ওখানে H2S গ্যাস উৎপন্ন আছে। যদি সামান্য পরিমাণ H2S থাকে তাহলেও কিন্তু সোডিয়াম নাইট্রোপোসাইডটা কি হবে, বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন করবে, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে বুঝতে পারবো যে ওখানে H2S গ্যাস বর্তমান আছে। তো এটাই কিন্তু সব থেকে ভালো হচ্ছে শনাক্ত করো, ঠিক আছে। তোমার পরীক্ষাতে আসলে এটাই লিখবে। এবার এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে কি বলা হয়, এই বিক্রিয়াটা হচ্ছে মেলিনের বিক্রিয়া। কারণ বিজ্ঞানী মেলিন হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে প্রথম H2S গ্যাসকে শনাক্তকরণের উপায় আমাদের বলেছিল। আচ্ছা, আর এই যে পরীক্ষাটা, এটা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র যে H2S তাই নয়, বিভিন্ন অন্যান্য যে সালফাইড লবণ তাদেরও কিন্তু শনাক্তকরণে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মূলত H2S বা হাইড্রোজেন সালফাইড শনাক্তকরণের জন্যই ব্যবহার করা হয়। আচ্ছা, এবার এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন দেয় দেখো। এখান থেকে বলতে পারে যে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণে H2S চালনা করলে হচ্ছে কি বর্ণের যৌগ উৎপন্ন হবে। তো বর্ণ কিন্তু মনে রাখবে, বেগুনি বর্ণের যৌগ উৎপন্ন হবে। এগুলো কিন্তু MCQ বা 1 নম্বরে খুব দেয়। আচ্ছা, এই উৎপন্ন যৌগটা কি প্রকৃতির, উৎপন্ন যৌগটা কিন্তু জটিল যৌগ, ঠিক আছে। জটিল যৌগ কি প্রকৃতির যৌগ, এটা কিন্তু একটা লবণ, জটিল যৌগ বা একটা জটিল লবণ। আচ্ছা, এবার হচ্ছে সংকেত দিতে পারে যে উৎপন্ন যৌগের সংকেত লেখো, বা যে বেগুনি বর্ণের যৌগ উৎপন্ন হওয়ার জন্য আমরা H2S গ্যাসকে শনাক্ত করতে পারি সেই যৌগের সংকেত লেখো। তখন তোমরা সংকেতটাও লিখে দিয়েছি Na4FeCl5NOS, ঠিক আছে। আচ্ছা, এবার যে রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কখনো রাসায়নিক বিক্রিয়া আসবে না, ঠিক আছে। কারণ সিলেবাসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজন নেই। তাও আমি তোমাদের জানার জন্য বা বোঝানোর জন্য ইকুয়েশনটা লিখে দিচ্ছি। তো যারা ইকুয়েশনটা জানতে চাইছো বা বুঝতে যারা বা হচ্ছে লিখতে চাইছো তারা লিখে নিতে পারো, ঠিক আছে। তো ইকুয়েশনটা কি হবে দেখো, সোডিয়াম নাইট্রোপোসাইড। ইকুয়েশনটা কিন্তু সহজ ইকুয়েশন, তো তোমাদের সিলেবাসে কেন দেয়নি আমি জানি না, ঠিক আছে। সোডিয়াম নাইট্রোপোসাইড, এটা আমি আগেই লিখে দিয়েছি। এটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপোসাইড। একে কি করতে হবে, ক্ষারীয় করতে হবে। তার ফলে কি করব, NaOH বা KOH যোগ করব। তো
সব থেকে কমন হচ্ছে NaOH, 2NaOH দিলাম, প্লাস কি করতে হবে, এর মধ্যে H2S গ্যাস চালনা করতে হবে। এবার কি হবে দেখো, এবার কি হবে দেখো, এখানে দেখো যৌগটা Na4 এসছে, Na4 কোত্থেকে এসছে, এই যে 2NaOH, মানে এখানে দুটো সোডিয়াম এখানে যুক্ত হয়ে গেছে, তার ফলে কি হয়েছে, এখানে আমি লিখে দিচ্ছি Na4 হবে। আচ্ছা এবার দেখো যৌগটা তো আমি লিখে দিয়েছি, দেখো Fe থাকবে, Cn থাকবে, Cl5 ও থাকবে, NO, ঠিক আছে, NO। এবার S টা কোত্থেকে আসলো, এই যে H2S এর S টা এবার এখানে যুক্ত হবে, সোডিয়াম নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে, এটা হচ্ছে যৌগটা হয়ে গেল, ঠিক আছে। আর কি উৎপন্ন হবে বুঝতেই পারছো, আর কি আছে, দুটো OH আর হচ্ছে দুটো হাইড্রোজেন, তার ফলে কি হবে 2H2O। আচ্ছা সম্পূর্ণ কি বোর্ডে আসছে, হ্যাঁ সম্পূর্ণ বোর্ডে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশনটা এমন কিছু কঠিন নয়, খুবই সহজ, তোমরা যেহেতু এই দুটো যৌগ পড়তেই হচ্ছে, তাই আমি বলবো যাদের কোনো অসুবিধা হচ্ছে না ইকুয়েশনটা পড়েই নাও, ঠিক আছে। কি করে মনে রাখবে, শুধু সোডিয়াম নাইট্রোফসফেটটা মনে রাখো, আর বেগুনি বর্ণের যৌগটা কি হবে, এই দুটো সোডিয়াম এখানে যুক্ত হবে, Na4 হয়ে গেল, আর H2S এর S টা এখানে যুক্ত হবে, তার ফলে এখানে S হয়ে গেল, ঠিক আছে, আর জল উৎপন্ন হবে, এটাই হচ্ছে বেগুনি যৌগ। আচ্ছা এবার যদি এই বেগুনি বর্ণের যৌগটার হচ্ছে নাম জিজ্ঞাসা করে, এটা কিন্তু বেগুনি লবণ, জটিল লবণ, ঠিক আছে, জটিল যৌগ বা জটিল লবণ নিচে লিখতে পারো। তো এটা সংকেতটা কিন্তু ইম্পর্টেন্ট বললাম, সোডিয়াম নাইট্রোজেনের সংকেতটা পড়ে রাখবে। এবার যদি এই যৌগটার নাম জিজ্ঞাসা করে, এই যৌগটার সংকেত তো বুঝলাম, কিন্তু যৌগটার নাম কি হবে, তাহলে কি বলবো, যৌগটার নামটা লিখে নাও, সোডিয়াম, এটা কিন্তু IUPAC নাম লিখছি, ঠিক আছে, সোডিয়াম পেন্টাসায়ানো, কেন হচ্ছে ওটাও বলে দিচ্ছি, সোডিয়াম পেন্টাসায়ানো নাইট্রোসিল, একটু বড় হবে কিন্তু বলে দিচ্ছি তো বুঝতে পারবে, সোডিয়াম পেন্টাসায়ানো নাইট্রোসিল সালফাইডো, ফেরেট, আর এখানে লোহার যোজ্যতা হচ্ছে 2, ওই জন্য ব্র্যাকেটে রোমান হরফে 2, ঠিক আছে। এবার কেন হচ্ছে দেখো, দেখো এই যৌগটা Na4 সোডিয়াম, ওই জন্য সোডিয়াম হলো। আচ্ছা দেখো CN5 আছে, তো CN কি, CN হচ্ছে সায়ানোমূলক, ঠিক আছে, CN হচ্ছে সায়ানোমূলক, ওই জন্য হচ্ছে পেন্টাসায়ান, দেখো CN কটা আছে 5টা, তো CN মানে হচ্ছে সায়ানোমূলক, আর 5 এর জন্য পেন্টা হয়, তাহলে কি হবে পেন্টাসায়ানো হয়ে গেল, এটুকু। আচ্ছা এবার NO হচ্ছে নাইট্রোসিল মূলক, এই জন্য নাইট্রোসিল, আর এসটা হচ্ছে সালফাইডো, সালফাইড হয় এখানে সালফাইডো, ঠিক আছে। তো সোডিয়ামের জন্য Na4 এর জন্য সোডিয়াম, আচ্ছা CN হচ্ছে সায়ানো, 5টা আছে ওই জন্য পেন্টাসায়ানো, তারপরে NO হচ্ছে নাইট্রোসিল, এস এর জন্য হচ্ছে সালফাইডো, আর লোহার জন্য হচ্ছে ফেরেট, আর যেহেতু এটা লোহার যৌগ এই জন্য লোহাটাকে আমরা লাস্টে লিখেছি ফেরেট, এটা কিন্তু আছে, এটা কিন্তু আছে, ঠিক আছে, আছে, এটা ফেরেট, আর এখানে লোহার যোজ্যতা 2, ওই জন্য ব্র্যাকেটে 2 লিখেছি, ঠিক আছে। তো এইভাবে মনে রাখলে খুব ইজি। আচ্ছা সম্পূর্ণ নামটা দেখা যাচ্ছে কি, হ্যাঁ ঠিক আছে, সম্পূর্ণ নামটা দেখা যাচ্ছে। তো তোমাদের আবার বলছি, যদি পরীক্ষাতে আসলে কিন্তু এই 2 নম্বর ইকুয়েশন মানে 2 নম্বর এটাই বলবে, আর এখানে কিন্তু কালারটা, জটিল যৌগ বা জটিল লবণ, উৎপন্ন যৌগের সংকেত খুবই ইম্পর্টেন্ট, আমি নামটাও লিখে দিলাম, আর ইকুয়েশনটাও তোমরা চাইলে পড়ে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া, আর ভৌত শনাক্তকরণ আসলে গন্ধ দিয়ে বলবে, আর এটাও তোমরা পড়ে রাখতে পারো, ঠিক আছে, এটাও তোমরা 1 নম্বরটা পড়ে রাখতে পারো, কিন্তু তোমাদের সিলেবাসে এটা আছে, পরীক্ষাতে আসলে তোমরা কিন্তু শনাক্তকরণ এটাই বলবে, ঠিক আছে। এবার দেখো H2S এর বিষক্রিয়া, তো আমরা ভৌত ধর্ম পড়ার সময় গত ভিডিওতে পড়েছিলাম যে H2S কিন্তু অত্যন্ত বিষাক্ত শ্বাসরোধী একটি গ্যাস। আচ্ছা এবার এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন দেয় যে H2S এর যে বিষক্রিয়া এটা কার সঙ্গে সম্পর্কিত বা কিরকম ধর্ম। তো মনে রাখবে H2S এর বিষক্রিয়া কিন্তু H2S এর একটা রাসায়নিক ধর্ম, এটা কিন্তু MCQ বা পরিবা 1 নম্বরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু অনেকে ইগনোর করে বা পড়ে না, এটা কিন্তু সমস্ত টেক্সট বইয়ে থাকে, কিন্তু তাহলে অনেকে এটাকে ওভারলুক করে চলে যায়, তোমরা কিন্তু ওই জন্য হাইলাইট করে দিলাম, H2S এর বিষক্রিয়া কিন্তু রাসায়নিক ধর্ম নির্দেশ করে। আচ্ছা এবার কতটা বিষাক্ত বা H2S কতটা ক্ষতিকারক সেটা দেখে নি চলো। বাতাসে যদি H2S এর পরিমাণ 5 ppm বা 0.1% এর বেশি থাকে তাহলে কিন্তু বিষক্রিয়া ঘটবে। আচ্ছা এবার মনে হচ্ছে ppm কি, ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। আচ্ছা তার মানে কি, মিলিয়ন মানে কি 10⁶, মানে প্রতি 10 লক্ষ ভাগে
মিলিয়ন মানে 10 লক্ষ, 10⁶, তো প্রতি 10 লক্ষ ভাগে, প্রতি 10 মানে বাতাসের প্রতি 10 লক্ষ ভাগে যদি 5 ভাগ এর বেশি, 5 ভাগ বা তার বেশি পরিমাণ H2S থাকে, তাহলে কিন্তু বিষক্রিয়া শুরু হয়ে যাবে। মানে তার মানে ধরে নাও যে কোন অঞ্চলে হচ্ছে বাতাসের পরিমাণ হচ্ছে 10 লক্ষ ভাগ, মানে প্রতি 10 লক্ষ গ্রাম, ধরলাম প্রতি 10 লক্ষ গ্রাম বাতাসের মধ্যে H2S আছে মাত্র 5 গ্রাম। ঠিক আছে, তুমি গ্রামও প্রকাশ করতে পারো, আয়তনও প্রকাশ করতে পারো। ppm মানে হচ্ছে 10 লক্ষ ভাগে কত গ্রাম, তো 5 ppm মানে হচ্ছে বাতাসের প্রতি 10 লক্ষ ভাগে 5 ভাগ। এবার গ্রামে করলে কি হবে, যদি কোনো অঞ্চলের বাতাসের প্রতি 10 লক্ষ গ্রাম বাতাসের মধ্যে মাত্র 5 গ্রাম H2S বা তার বেশি পরিমাণ H2S উপস্থিত থাকে, বা যদি কোনো অঞ্চলের বাতাসের প্রতি 10 লক্ষ মিলিলিটার মধ্যে মাত্র 5 মিলিলিটার বা তার থেকে সামান্য বেশি পরিমাণ H2S উপস্থিত থাকে, তাহলে কিন্তু বিষক্রিয়ার এফেক্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, এবার কতটা ক্ষতিকারক আরো দেখে দিই। তার মানে ppm মানে বুঝতে পেরেছো, প্রতি 10 লক্ষ ভাগে কত, 100 ppm মানে হচ্ছে প্রতি 10 লক্ষ ভাগে, বাতাসের প্রতি 10 লক্ষ ভাগে মাত্র 100 ভাগ, বা প্রতি 10 লক্ষ গ্রামে 100 গ্রাম, বা প্রতি 10 লক্ষ ml মাত্র 100 ml। এর যদি বেশি H2S কেউ গ্রহণ করে কোনো ব্যক্তি, তাহলে তার 48 ঘন্টার মধ্যে কিন্তু তার হচ্ছে মৃত্যু ঘটতে পারে। এবার যদি 700 ppm বা তার বেশি পরিমাণ H2S গ্রহণ করে, তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে মানুষের মৃত্যু ঘটতে পারে। আর যদি 1000 ppm এর বেশি পরিমাণ H2S গ্রহণ করে, তাহলে গ্রহণ করার কয়েক সেকেন্ডের মধ্যে মানে তৎক্ষণ কিন্তু মানুষের মৃত্যু ঘটে। এগুলো কিন্তু বিভিন্ন স্টাডি থেকে এগুলো প্রমাণিত। ঠিক আছে, তাহলে কতটা ক্ষতিকারক বুঝতে পারলে। এই জন্যই কিন্তু পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুত করার সময় কি করতে হবে, বিশেষ প্রিকশন নিতে হবে, এবং ধূম্রকক্ষের মধ্যে বিশেষ পদ্ধতিতে এমন ভাবে ধূম্রকক্ষের মধ্যে H2S প্রস্তুত করতে হবে যেন H2S গ্যাস লিক করলেও যেন যারা বিক্রিয়াগুলো করছে বা সায়েন্টিস্ট বা কেমিস্টরা তাদের সংস্পর্শে না আসতে পারে, তারা যেন কোনোভাবেই প্রশ্বাসের মাধ্যমে সেটা গ্রহণ না করে ফেলে। ঠিক আছে, তাহলে কিন্তু কতটা বিষাক্ত হতে পারে বুঝতে পারছো। এবার এর কারণ কি, মানে H2S কি এমন বিক্রিয়া ঘটায় যে হচ্ছে বিষক্রিয়া সৃষ্টি করে, তার কারণ হচ্ছে যে রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে সালফারের বিক্রিয়ায় কি হয়, গঠিত জটিল যৌগের জন্য রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পেতে থাকে, এবং কোষগুলো কি হবে, অক্সিজেনের অভাবে আস্তে আস্তে মারা যায়। এইভাবে বিষক্রিয়া ঘটে। এটা একটু আমরা একটা প্রশ্নে পড়লাম যে কেন হচ্ছে রক্তের সঙ্গে H2S মিশলে কেন কালো হয়ে যায়, তার কারণ রক্তের লোহার সঙ্গে H2S এর বিক্রিয়া কি হয়, APS বা ফেরাস সালফেটের অদক্ষেপ উৎপন্ন হয়। এবার বেশি পরিমাণ গ্রহণ করলে কি হবে, একটা জটিল যৌগ লবণ উৎপন্ন হবে বা যৌগ উৎপন্ন হবে, যার ফলে কোষগুলো রক্ত কি করে, অক্সিজেন বহন করে নিয়ে যায় এবং প্রতিটা কোষকে বা সেলকে সাপ্লাই করে, সেই ক্ষমতাটা কিন্তু কমে যাবে। তার ফলে অক্সিজেনের অভাবে প্রতিটা কোষের মৃত্যু ঘটবে এবং শেষ পর্যন্ত মানুষের বা সেই ব্যক্তির মৃত্যু ঘটবে বা বিষক্রিয়া ঘটবে। আচ্ছা, এবার প্রতিকার কি করে করবো দেখো। ক্লোরিনের অত্যন্ত লঘু দ্রবণ H2S এর বিষক্রিয়ার প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়। এই প্রত্যেকটাই কিন্তু প্রশ্ন পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে এইটা শর্ট কোশ্চেনের জন্য। তো এই হচ্ছে H2S এর হচ্ছে রাসায়নিক ধর্ম। আমরা সমস্ত রাসায়নিক ধর্ম এবং এই রিলেটেড যত ইকুয়েশন, যত প্রশ্ন তোমাদের সিলেবাসে আছে বা আসতে পারে, সমস্ত কিছু নিয়ে ডিসকাস করলাম। আর H2S এর ব্যবহারটা তোমরা বই থেকে আশা করে দেখে নিতে পারবে, তো ব্যবহারটা আর বললাম না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন যে শিল্প প্রস্তুতি, নাইট্রিক অ্যাসিড, কি বলে সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যে শিল্প প্রস্তুতি, সেগুলো একটা ভিডিওতে দেখবো, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা খুব ভালো মতো দেখে নাও, এবং আমি যতগুলো ইনফরমেশন বললাম, যত প্রশ্ন, যত ইকুয়েশন বললাম, সমস্ত কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নাও, তারপরে বই থেকে একবার পড়ে নাও, টেক্সট বই থেকে। ঠিক আছে, তাহলে তোমাদের H2S কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে।